স্বাগত জানাচ্ছি ফাদনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহান। পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়াতে প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়নের দাবি উঠলেও বর্তমান সরকারের মেয়াদে তা পাস হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে আর্থিক প্রতিবেদনের অনিয়ম বন্ধে নতুন করে আইন করার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন অডিটররা। আজ আমাদের আলোচনার বিষয় প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করতে শুরু রয়েছেন ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান দেওয়ান নুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। পুঁজিবাজারে বিনিয়োগ প্রভাবিত হয় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জমা দেয়া আর্থিক প্রতিবেদনের ওপর। পেশাদার অডিটরদের করা এই আর্থিক প্রতিবেদনে কোনো ভুল তথ্য দেয়া হলে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। তবে ভুল তথ্য দেয়া হলে অডিটরদেরকে জবাবদিহিতার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই গতানুগতিক আইনে। পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন আইনের আওতায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করার পক্ষে স্টক এক্সচেঞ্জ, আইসিএমএবি সহ আর্থিক খাত বিশ্লেষকরা। মন্ত্রিপরিষদে এই আইনের নীতিগত অনুমোদন দেয়া হলেও অর্থমন্ত্রী জানালেন বর্তমান সরকারের মেয়াদে চূড়ান্ত হলেও পাশ হচ্ছে না এই আইন। ফিনান্সিয়াল রিপোর্টিং ল সেটাও হবে, যদিও চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা ঘোরতর আপত্তি করছেন, কেননা তারা যেসব ভুল ত্রুটি করেন এবং ফাঁকি দেন এটা ধরা ওনারা চান না, যেটা ধরা পড়ুন। আইসিএবির সাবেক সভাপতি বলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটি প্রতিষ্ঠান থাকা অবস্থায় নতুন করে এ ধরনের আইন করার প্রয়োজন নেই। এতে খরচ বেড়ে যেতে পারে বলে মনে করেন তিনি। বাংলাদেশের মতন গ্রোয়িং ইকোনমিতে আপনার এই যে স্ট্রিনজেন্ট ডেভেলপ কান্ট্রির যে রুলস রেগুলেশন, সেটা যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দোজ হিয়ার, তাহলে এটা একটা প্রফেশনের জন্য ক্ষতি এবং ইন্ডাস্ট্রির কস্ট অফ ডুইং বিজনেস এটার জন্য ক্ষতি হবে। তার মতে আইনের পরিবর্তন নয়, বরং অনিয়ম রোধে অডিটরদের সংগঠন আইসিএবির সাথে এসিসি ও ডিএসির সমন্বয় বাড়ানো দরকার। স্টক মার্কেটে যে উমুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব দেওয়ান নুরুল ইসলাম এবং জনাব মোহাম্মদ হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব ইসলাম, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যে প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে অনেক অনিয়ম দূর হবে যদি নতুন করে আইন গঠিত হয়ে থাকে। কিন্তু আপনারা যারা অডিটর আছেন তারা অনেকেই বলছেন যে আইনটি প্রয়োজন নেই। আমি কি জানতে পারি আপনাদের যুক্তিগুলো কি, কেন বলছেন প্রয়োজন নাই? ধন্যবাদ। আমি আসছি আপনার কথায়, কেন প্রয়োজন। আপনি যেটা বললেন প্রয়োজন নেই, সেটাকে আমি আমার ভাষণটা বলবো আমরা আসলে কি বলছি। তো তার আগে আমি একটু ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের সংক্ষেপে কার্যাবলীটা আমি একটু ব্রিফলি আলোচনা করতে চাই। এখানে একটা হচ্ছে তাদের প্রধান কার্যগুলোর মধ্যে একটা হচ্ছে হিসাব নিরীক্ষা পেশার শিক্ষাদান, এবং এটা কিন্তু ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ জন্মলগ্ন থেকে অত্যন্ত কৃতির সাথে করে আসছে। এখন পর্যন্ত এটার যে পরীক্ষা পদ্ধতি এবং তার যে আপনার পাঠ্যসূচি এবং পরীক্ষার টাইমিং, এগুলো নিয়ে কিন্তু কোনো রকম বিচ্যুতি কোনো নজির নেই, এবং এটা মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি যেটি এখন পর্যন্ত এটা বজায় রাখতে পেরেছে। এবং আমি যদি বলতে চাই যে এখানে যেটা সেটা হচ্ছে যে সিলেবাস রয়েছে পাঠ্যসূচি, সেটা কিন্তু বর্তমানে ইনস্টিটিউট চার্টার্ড ইংল্যান্ডের একই সিলেবাস আমরা ফলো করছি। আমরা ধরে নিচ্ছি এটা আমরা জানি যে আন্তর্জাতিক মান পর্যায়ে, কিন্তু একটা নতুন আইন প্রয়োজন আছে নাই কেন সেটা যদি আপনি বলতেন। নিরীক্ষা পেশাটা কি করছে ইনস্টিটিউট চার্টার্ড বাংলাদেশ, একটা হচ্ছে যে তারা যেটা করে নিরীক্ষকদেরকে প্রস্তুত করে এবং তাদের ডেভেলপমেন্ট এবং নিয়ন্ত্রণের কাজটা ইনস্টিটিউট করে থাকে। এবং ইনস্টিটিউটটা হচ্ছে 1973 সালের প্রেসিডেন্সিয়াল অর্ডার 2 এর বলে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ একটি সংস্থা বা রেগুলেটর এই প্রফেশনের। আমরা কিন্তু বলছি না যে এই আইন প্রয়োজন নেই, যেটা একটা পারসেপশন রয়েছে যে আমরা বলছি। আমরা যেটা দুটো অপশন, আর একটা বলছি যে যেটা হতে পারে যে এই যে আইসিএবি এটাকে রিঅর্গানাইজ করা যেতে পারে। কিভাবে? যে আমরা এটা 8 সালে একটা প্রস্তাব দিই সরকারের কাছে, সুনির্দিষ্ট প্রস্তাব, যে এইভাবে সরকারের উচ্চপদস্থ যারা নির্বাহী রয়েছেন কর্মকর্তার সাথে, আপনার অর্থ সচিব, ব্যাংকিং সচিব, এনবিআর চেয়ারম্যান, এরকম করে আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিই যে এনাদেরকে আমরা নিয়ে আসতে পারি ইনস্টিটিউটের কাউন্সিলে করে আমরা এটাকে রিঅর্গানাইজ করতে পারি ইনস্টিটিউটকে, টু হ্যাভ এ বেটার রোল অফ দি ইনস্টিটিউট। আরেকটা আমরা বললাম যে না, ঠিক আছে, যদি না হয় তাহলে অন্য অপশন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন করা এবং একটা কাউন্সিল অধীনে গঠন করা।
সেটা করতে হলে এমনভাবে করতে হবে যেটা কার্যকরী হয়, প্রকৃত অর্থেই যেটা এই প্রফেশনের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। দ্যাটস আওয়ার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হেলাল, আপনার কি মনে হয় যে জনাব ইসলাম বলছেন যে প্রয়োজন আছে, কিন্তু বর্তমানে যে আইসিএবি আছে সেখানেই এমনভাবে আইন করা হোক যে তারাই আবার রেগুলেটর ভূমিকা পালন করতে পারে একই সাথে, শিক্ষাদানের পাশাপাশিও। আপনি কোনো সাথে একমত কিনা? এখানে দুইটা প্রসঙ্গ। একটা হলো যে আইসিএবি আইসিএমএবি তারা কি যোগ্য অডিটর প্রডিউস করতে পারছে কিনা, আমরা তো ওইটা নিয়ে কোশ্চেন করছি না, আমরা এসে কথা বলছি। এটা যোগ্যতা নিয়ে আসছে না। এটা হলো ধরা যাক একজন যোগ্য, একজন অডিটর হিসেবে তার যে বিহেভিয়ার, তার যেভাবে বিহেভ করার কথা, যেভাবে অ্যাক্ট করার কথা, সেগুলো যদি প্রপারলি না করে, এটা মিস্টেকের ব্যাপার না, ইন্টেনশনালি যদি আপনার ওখানে আপনার যদি কোনো ফ্রডুলেন্ট কিছু হয়, সেখানে যদি আপনার রেগুলেট না করা যায়, তাহলে কিন্তু আপনার খুব ডেঞ্জারাস থিংস হবে। যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেট থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আমরা যখন দেখি যে ফিনান্সিয়াল আপনার স্টেটমেন্ট যেগুলো আসে সেগুলো অনেক সময় ডিপেন্ডেবল না। আচ্ছা, তার মানে বাংলাদেশের যে কোনো প্রফেশনে যান, সেখানে অনেস্ট ডিসঅনেস্ট দুই ধরনের লোক সবখানেই আছে। সবখানে আছে। ফলে আমরা রেগুলেশনের কথা বলছি কেন? বলছি যারা ডিসঅনেস্ট তাদেরকে আমাদের রেগুলেট করতে হবে। এখন আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে এবং অডিটিংয়ে ওই জায়গাটায় আমি যাচ্ছি না, আমি কথা বলছি ইকোনমিক্স অফ রেগুলেশনের দিক থেকে। একজন রেগুলেটর এবং আরেকজন রেগুলেটিং। এখন যদি রেগুলেট করতে হয় কাউকে, রেগুলেটরি যে কিনা রেগুলেটেড হবে, হ্যাঁ, এবং যে রেগুলেট করবে তার মাঝখানে একটা সেপারেশন থাকতে হবে অবভিয়াসলি। সেটা শুধু আপনার এই সেক্টরে না, যে কোনো সেক্টরে যদি আপনি রেগুলেট করেন, রেগুলেটর এবং রেগুলেটরি এর মাঝখানে একটা সেপারেশন থাকতে হবে। এখন যে কথাটা উনি বলছেন আমি ওনার সাথে অ্যাগ্রি করি যে আইসিএবি ক্যাপেবল, দে আর প্রডিউসিং, হ্যাঁ, মানে আমাদের যথেষ্ট সংখ্যক যোগ্য অডিটর প্রডিউস করছে, সেগুলোতে আমার কোনো কনফিউশন নাই। কিন্তু সেই জায়গাটাতে যদি আপনি সেলফ রেগুলেট করতে দেন, বিষয়টা আমি সহজ করে বলি, আমি আমার বিরুদ্ধে একটা অপরাধ অভিযোগ আনা হলো, সেই বিচার যদি আমি নিজেই করি, সেই বিচারটা স্বচ্ছ হবে কিনা, বিষয়টা এইখানে। এখানে নিজেই করছে না, কিন্তু নিজের প্রফেশনাল আরেকজন করছে। আমি সেটাই বলতে চাচ্ছি। অনেক ক্ষেত্রে যে কনসার্নটা থাকে যে আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আরেকজন ইউনিভার্সিটির শিক্ষকের বিরুদ্ধে আমি ওনাকে কিছুতে এক্সপোজ করি, তাহলে বোধহয় হয়তো প্রফেশনালি হয়তো আমার যে কমিউনিটি, আমার কমিউনিটি হয়তো মেলাইন্ড হতে পারে। আমরা এই বিষয়ে বলছি, জনাব ইসলাম, আপনার কি মনে হয়, আপনি কি এই বিষয়টা কিভাবে দেখছেন? যে না, সেই জন্যই আমাদের প্রস্তাব ছিল যে আইসিবি ক্যান বি রিস্ট্রাকচার্ড, একটা নাম্বার যেটা আমি প্রথমে বললাম। সেখানে আমরা উই ক্যান হ্যাভ আউটসাইডার্স যারা রিয়েলি ইম্প্যাক্ট সৃষ্টি করতে রাখতে পারেন এখানে এই প্রফেশনে। যদি আমরা যে ধরনের লোক এক্সিস্টিং ড্রাফট যেটা বলা হচ্ছে সেটা সেটাই বলে, সেটা এখন যে আইনটা রয়েছে, যে মানে প্রস্তাবিত যে আইনটি, এইখানে আপনার নীতিগতভাবে যেটা উন্নত হলো, সেটি একটা হচ্ছে আইন ইটসেলফ, একটা হচ্ছে এর অধীনে একটা কাউন্সিল, এফআরসি, ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কাউন্সিল। সেই কাউন্সিলের গঠনটা কিরকম, স্ট্রাকচারটা কি? সেখানে 12টা সদস্য থাকবেন, 12 জন। একটা চেয়ারম্যান হবেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, তারপরে রয়েছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, আইডিআর এর ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যান, তারপরে ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ এবং কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং 3 জন এডিশনাল সেক্রেটারি লেভেলের আপনার কর্মকর্তা, ফাইন্যান্স থেকে, ব্যাংকিং এবং কমার্স থেকে। ভেরি গুড। তারপরে রয়েছেন 2 জন এক্সপার্ট যিনারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন না, 2 জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন না। আচ্ছা, আর এক্সপার্ট হবেন, ইনারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন না। আরেকজন এক্সিকিউটিভ, যিনি চিফ এক্সিকিউটিভ হবেন এই আপনার কাউন্সিলের, যিনি চিফ হবেন, তিনি এটা মেম্বার হবেন। এই হচ্ছে 12 জন। এখন আমরা যদি এটা দেখি যে এই যে 12 জন, এর মধ্যে কিন্তু 2 জন এক্সপার্ট ছাড়া যারা রয়েছেন, এরা এত ব্যস্ত থাকে তাদের প্রাত্যহিক জীবনে, তাদের যে প্রোফাইল, সেই প্রোফাইল দে আর এক্সট্রিমলি বিজি পিপল, এতে কোনো সন্দেহ কারণ নেই। তা ইনাদের পক্ষে কিন্তু এটা আপনার সেইভাবে কনসেন্ট্রেট দিয়ে, আমি এটা বলতে পারি যে এই ধরনের একটা কাউন্সিল একসাথে বসাটা ভেরি ডিফিকাল্ট হবে। সবাই মিলে একসাথে বসাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, এটা বাস্তব, যেটা সত্য হবে। তাহলে এটা কাজটা কে করবে হচ্ছে যে টিমটা রয়েছে সেখানে, যে এক্সিকিউটিভ টিম, সেটার কনস্ট্রাকশনটা কীরকম বলা হচ্ছে যে সেটার যিনি সিইও হবেন, ইনার হবেন 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে তার, উনি একজন পোস্ট গ্রাজুয়েট হবেন, দ্যাটস দি আপনার কোয়ালিফিকেশন। আচ্ছা। আর এখানে 4 জন মেম্বার হবেন, একজন লিগ্যাল মেম্বার হবেন, তার লিগ্যাল কোয়ালিফিকেশন থাকবে উইথ এক্সপিরিয়েন্স, এন্ড 3 জন হবেন যারা আপনার 3টা ডিপার্টমেন্ট যারা হেড করবেন, তাদের হবে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হবে
এবং পোস্ট কোয়ালিফিকেশন আপনার দে উইল বি পোস্ট গ্রাজুয়েটস অ্যান্ড 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমাদের এখানে যেটা বাস্তব যে তার মানে ইনরাও কিন্তু কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হচ্ছেন না বাই নেচার, তাদের যোগ্যতা হচ্ছে সিম্পল। আপনার আপত্তিটা আমি বুঝতে পেরেছি। বুঝলাম। তাহলে আমাদের এখানে আমি যদি শেষ করতে পারি, এখানে যেটা হয় কি যে এই ধরনের আপনার কোয়ালিফিকেশন নিয়ে 10 বছরে মিড লেভেলে কাজ করা যায়। আমাদের এটা বাস্তব, আমাদের যে কমার্শিয়াল কর্পোরেট সেক্টরে মিড লেভেলে কাজ করা যায়। তাহলে সেই ধরনের টিমকে আমরা দিচ্ছি পুরো দায়িত্ব, এবং কাউন্সিল উইল বি ভেরি ভেরি বিজি। এটাকে দিচ্ছি আমরা টু রেগুলেট দি প্রফেশন, দ্যাটস দি রেঞ্জ। আচ্ছা জনাব ইসলাম, আমাদের সময় হচ্ছে বিরতি যাওয়ার, আমরা ফিরে এসে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। সময় হলে একটা বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুন কনসেপ্ট মধ্যে। আজ আমরা কথা বলছি প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান দেওয়ান নুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল। জনাব ইসলাম এবং জনাব হেলাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। জনাব হেলাল, আপনার কাছে এবার প্রশ্ন, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, যেখানে জনাব ইসলাম বলছিলেন যে এই আইনের প্রস্তাবিত আইনের অধীনে যে একটা কাউন্সিল করা হয়েছে এফআরসি, সেইখানে যা মেম্বারদের যারা কম্পোজিশন ছিলেন সেখানে উনি আপত্তি করছেন এবং বলছেন যারা আছেন এই কাউন্সিল তারা অত্যন্ত ব্যস্ত ব্যক্তি এবং এর ফলে মূল কাজটা আসলে ব্যাহত হবে। আপনি কি এর সাথে একমত কিনা? হ্যাঁ, এখানে আপনার দুইটা আর্গুমেন্ট। একটা হলো যে হ্যাঁ, যেই আপনার 12 জনের যে কাউন্সিলটা হচ্ছে এফআরসি, সেটা কি আপনার অ্যাক্ট করতে পারবে কিনা, রাইট? তাহলে তারা কিভাবে ফাংশন করবে, তারা কি সাব কমিটি গ্রুপ করবে কিনা, তারা কি কোনো এডিশনাল আপনার তাদের কি ম্যান পাওয়ার থাকবে, সেই জায়গাগুলো আপনার প্রশ্ন আসতেই পারে। কিন্তু অন্যদিকে মনে রাখতে হবে যে আপনি যদি পাওয়ারফুল লোকজনকে এখানে না বসান, তাহলে আপনি যদি তদন্ত করার পরে একজনের বিরুদ্ধে আপনি একটা জিনিস প্রুভ করেন, এক্সিকিউট করতে পারবেন কিনা। ফলে আপনি, উনি হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন যে ইন্ডিয়া বা পাকিস্তান অন্য জায়গায় যদি আপনি দেখেন, সাউথ এশিয়াতেই, শ্রীলঙ্কা, সেখানে আপনি দেখবেন যে খুব পাওয়ারফুল লোকজন এখানে বসে আছে। তার মানে কি এই পাওয়ারফুল লোকজন এনাফ টাইম পাবে কিনা? তো এনাফ টাইম পাবে কিনা, ইট ডিপেন্ডস যে এটার অর্গানোগ্রামটা কি হবে। আপনি এখানে দেখেন যে এখানে কিন্তু দুইজন আপনার আছে, আইসিএবি এবং আইসিএমএবির প্রেসিডেন্ট, এবং বলা আছে যে আইসিএবি এবং আইসিএমএবির সংগঠনের নির্বাচিত পদে নেয়, অর্থাৎ মেম্বার না, এরকম দুজন বিশেষজ্ঞ আসতে হবে। কিন্তু সে আপনার ইউনিভার্সিটি থেকে দুজন প্রফেসর আসলো যারা এগুলো বুঝেন, এক্সপার্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 12 জনের মাঝখানে কিন্তু আপনি 4 জন কিন্তু এক্সপার্ট পাচ্ছেন। ফলে একেবারে আপনার এখানে কিন্তু এক্সপার্ট ছাড়া না। আচ্ছা, তো এখন কিভাবে ফাংশন করে তার সেটা পরে হবে। কিন্তু যদি উনি যেটা বলছেন যে উনি প্রথমেই কিন্তু বলছেন যে যদি আউটসাইড থেকে নিয়ে এসে আপনার আইসিএবি কে রিস্ট্রাকচার করতে হয়। ধন্যবাদ। এখানে রিস্ট্রাকচারই হচ্ছে। হ্যাঁ, আমার হাতে সময় যেহেতু কম, আমি আরো একটা বিষয় ডিসকাশন করি জনাব ইসলাম আপনার কাছে। সেটা হচ্ছে আরেকটা বিষয় আসে যে এখানে যে শাস্তির যে একটা বিধান রাখা হয়েছে, এইটা যেটা জেল জরিমানা শাস্তি, যেটা বর্তমানে আইক্যাবের যে বর্তমানে যে আছে আইন আছে সেখানে এই ব্যাপারটা নাই। এটাও আপনারা অনেকটা রিয়াক্ট করছেন, মানে এটা কি আসলে কি প্রয়োজন আছে কিনা আপনারা বলছেন? এটা ধন্যবাদ। আমাদের বক্তব্যটা খুব এখানে সুস্পষ্ট। একটা হচ্ছে আমরা নিজেরা যেটা করে থাকি, আমরা কিন্তু আমাদের এখানে আপনার যদি ওরকম ল্যাপসেস হয় তার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা রয়েছে। সেই কঠিন শাস্তি ব্যবস্থা কি? এমন যেটা হচ্ছে মেম্বারদের যারা রয়েছেন, মেম্বার এমন মেম্বারশিপ পর্যন্ত সাসপেন্ড হয়েছে অনেকের। প্র্যাকটিসিং যারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসিং লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। কারাদণ্ডটা দেখতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটা আইনের ব্যাপার। দেখতে হবে যে ধরনের অপরাধ তার সাথে মিলিয়ে তার কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং সেটা দিস ইজ কমপ্লিট লিগ্যাল। দেখতে হবে যে যদি সিভিল কোনো অপরাধ করে, তার শাস্তি কিন্তু সিভিল সেই অপরাধের জন্য সেই শাস্তি অ্যাট্রাক্ট করে সেই শাস্তিটা হতে হবে। ঠিক, আপনি যদি ক্রিমিনাল যদি করে থাকেন কোনো অপরাধ, তাহলে ক্রিমিনাল অপরাধ করার জন্য শাস্তি যদি অ্যাট্রাক্ট করে সেটা আপনার পাওনা হবে এখানে। এবং সেটা আরো প্রফেশন এদেশে রয়েছে। আপনার এখানে আপনার ল প্রফেশন রয়েছে, মেডিসিন প্রফেশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, টিচার অ্যাসোসিয়েশন রয়েছে। সুতরাং সেই প্রফেশনটাতে মিলিয়ে সেটা যেটা হবে সেটা আমরা বলেছি যে আপনারা যেটা করবেন আইনগত ভিত্তি থাকতে হবে, সেটা অপরাধের নেচার অনুসারে সেটা শাস্তিটা। ধন্যবাদ। খুবই সংক্ষেপে আপনার কি মনে হয় আইনে? হ্যাঁ, আমি মনে করি যে এখানে আপনার যদি কারাদণ্ড আপনি নাও রাখতে চান, যদি এনাফ ফিনান্সিয়াল আপনার পানিশমেন্ট থাকা যায়, কারণ যে ফ্রড করছে সে কিন্তু করছে ফিনান্সিয়াল, এবং যারা শিকার হচ্ছে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি অনেক বেশি আপনি যেটুকু বেনিফিট হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করাইতে পারেন, তাহলে এই কারাদণ্ড ছাড়া সম্ভব। ওনার সাথে আমি এগ্রি করি যে অ্যাক্রস প্রফেশনে সমতা রেখে করা উচিত।
জনাব হেলাল আপনাকে ধন্যবাদ, জনাব ইসলাম আপনাকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্প আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।